আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। শাপলা চত্বরের মামলায় সাবেক সিএমপি কমিশনার জলিল মণ্ডল গ্রেপ্তার। গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী, তারা যে বাহিনীর পোশাকেই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক মন্ত্রী জাহিদ মারেক সহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলার সুপারিশ। ডামেক সহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ, একটিতে উপাধ্যক্ষ নিয়োগ। পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান। কণ্ঠশিল্পী সালমার সাবেক স্বামীর বর্তমান স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, ফেসবুক পোস্টে। আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন, প্রশ্ন জামাত এমপির। মৌলভীবাজারের মাইক্রোবাস অটোরিকশার সংঘর্ষে নিহত ৩। ১৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত। ভারতে ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা। ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর উপর চাপিয়ে দিচ্ছেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে রাত ৯:৩০টায় কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর এটি প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকে প্রধানমন্ত্রী জেলা পরিষদের প্রশাসকদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার নির্দেশ দেন। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিতের বিষয়ে নবনিযুক্ত প্রশাসকদের নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার ৩০ মার্চ সন্ধ্যা ৭:৩০টায় তার নিজ বাসা ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ওয়ারেন্ট আছে। তিনি ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলাটির আসামি। তিনি ২০১৪ সালে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দেন। এর আগে আব্দুল জলিল মণ্ডল চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পদেও দায়িত্ব পালন করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে তারা যে বাহিনীর পোশাকেই হোক অপরাধী, তাদের বিরুদ্ধে সব মামলা সুষ্ঠু তদন্ত হবে। এছাড়া জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ারও কথা জানিয়েছেন তিনি। সোমবার জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে সেটা যে বাহিনীর ড্রেসেই হোক বা আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ, যারা যে বাহিনীর ড্রেসেই পড়ুক তারা সবাই অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, না হলে আপনারা দায়ের করবেন এবং সকল মামলার সুষ্ঠু তদন্ত হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগের। কোভিড মহামারীর সময় নিম্নমানের মাস্ক, পিপিআই, হাসপাতালের সরঞ্জাম ও বিভিন্ন সেবা ক্রয় সরবরাহে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তদন্তে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মারেক সহ ১৩ জনের সম্পৃক্ততা ধরা পড়েছে। দুদক সূত্রে জানা যায়, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে। সোমবার দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা ভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য খাতে দুর্নীতির চিত্র প্রকাশ পাওয়ায় বেশ সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগ মাথায় নিয়ে সে সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ যখন পদত্যাগ করেন, এরপর করোনাকালে স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। জানা গেছে, অভিযোগগুলো অনুসন্ধান শেষে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কমিশনের অনুমোদন পেলে অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা দায়ের করা হবে। ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের শীর্ষস্থানীয় ৫টি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনাল ১ শাখার উপসচিব দুর্রে শাহনওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে একটি মেডিকেল কলেজে উপাধ্যক্ষ নিয়োগের কথাও উল্লেখ রয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাজহারুল শাহীন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, যিনি এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আইনুল ইসলাম খান, তিনিও অধিদপ্তরে ওএসডি হিসেবে দায়িত্বে ছিলেন। অন্যদিকে নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির নাক কান ও গলা বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুশাররফ হোসেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান পদত্যাগ করেছেন। গত সোমবার সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগ পত্রটি প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়। এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনেন শাহ গ্রুপের চেয়ারম্যান KM মুজিবুল হক। অভিযোগের আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সাংবিধানিক আওতায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়। অভিযোগে বলা হয়, বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান 2010 ও 2011 সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। একটিতে সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায় তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়। এটি পরে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তার 13 লাখ শেয়ার বাতিল হয়, যা আবেদনকারীর দৃষ্টিতে ন্যায় বিচারের নীতির সম্পূর্ণ পরিপন্থী। দিনাজপুরের হিলিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর 6 আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক শিমু। সোমবার 30 মার্চ সন্ধ্যায় তিনি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে সংসার জীবনে নানা সমস্যা নিয়ে পোস্ট করেন। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাত 8টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। তিনি বর্তমানে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি আছেন। শিবলি সাদিক দিনাজপুর 6, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াহাট, হাকিমপুর আসনের সাবেক সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি দিনাজপুরের পর্যটন কেন্দ্রে স্বপ্নপুরীর স্বত্বাধিকারী। পবিত্র ঈদ উল ফিতর পরবর্তী ফিরতি যাত্রায় সড়কে প্রাণহানি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের দেওয়া স্বস্তিদায়ক ঈদযাত্রা বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য ও জামাত ইসলামী নেতা সাইফুল আলম। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনার অংশ নিয়ে তিনি প্রশ্ন তোলেন, আর কত লোক মারা গেলে তিনি সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন। সংসদ সদস্য সাইফুল আলম বলেন, গত রোববার সড়ক পরিবহন মন্ত্রী ঈদযাত্রা নিয়ে যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। BRT এর প্রতিবেদন অনুযায়ী এবারের ঈদযাত্রায় 170 জন এবং যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 370 জন প্রাণ হারিয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ 3 জন নিহত হয়েছে। সোমবার 30 মার্চ সন্ধ্যায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক হান্নান মিয়ার শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা, অন্যদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মাইক্রোবাস ও অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা অটোরিকশার চালক সহ 4 জনকে উদ্ধার করে। দেশের 15টি জেলায় ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযান ঘিরে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নতুন করে আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
এতে গত এক মাসে ওই এলাকায় ইসরায়েলের সেনাদের প্রাণহানি বেড়ে অন্তত 10 জনে দাঁড়িয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে সংঘর্ষে তাদের আরও 4 সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জনের বয়স 21 বছর এবং একজনের বয়স 22 বছর। চতুর্থ সেনার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 4 সেনা নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন বলে মঙ্গলবার 31 মার্চ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বসবাসরত মীর জাফরের পরিবারের বহু সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যটিতে। জানা গেছে, এসআইআর প্রক্রিয়ায় নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। ফলে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নবাব পরিবারের সদস্যরা জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিশ পেয়ে তারা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছিলেন, কিন্তু শুনানির পরও অধিকাংশের নামই স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধের বিপুল ব্যয় আরব দেশগুলোর মাধ্যমে বহন করানোর বিষয়ে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই ব্যয় কয়েক দশমিক বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। সোমবার প্রেসিডেন্টের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, অতীতের মতোই বিশেষ করে 1990 সালের উপসাগরীয় যুদ্ধের সময় যেভাবে মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছিল, তেমনভাবে এবারও আরব দেশগুলোকে অর্থায়নের আহ্বান জানাতে পারেন ট্রাম্প। তিনি বলেন, এই সংঘাতের খরচ আঞ্চলিক দেশগুলোর উপর চাপিয়ে দেওয়াটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাবনা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।